আগস্ট মাসে ভারতের বিপক্ষে সিরিজ হওয়ার কথা তো ছিল বাংলাদেশের, সেটা হচ্ছে না। ফলে জুলাইতে যে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ, সেটাই এশিয়া কাপের আগে বাংলাদেশের সর্বশেষ সিরিজ। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে এশিয়া কাপ শুরু হবার কথা, যদিও সেটা নিয়ে কিছু অনিশ্চয়তার জায়গা রয়েছে। কিন্তু আগস্টে আমরা ভারতের সঙ্গে খেলছি না, এবং ওই সময়টাতে অন্য কোনো সিরিজ যে আয়োজন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, সেটা বলা হয়েছে যে ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন রয়েছে। ফলে এই পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ থেকেই কিন্তু এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে খুবই স্পষ্ট একটা ধারণা পাওয়া যাওয়ার কথা। আমার কাছে মনে হচ্ছে সেই এশিয়া কাপের জন্য বাংলাদেশের যে 15 সদস্যের স্কোয়াডটা হবে, তার মধ্যে 10 জনের জায়গাটা এর মধ্যে নিশ্চিত হয়ে গেছে। বাকি 5টা স্পট এখনো গ্র্যাব করা রয়েছে। ফলে সেই 5টা স্পটের জন্য যারা লড়াই করছেন, তাদের জন্য পাকিস্তানের বিপক্ষে এই 3 ম্যাচের টি-20 সিরিজটা গুরুত্বপূর্ণ, ভীষণ রকম গুরুত্বপূর্ণ। হয়তোবা একটা ম্যাচে খুব ভালো কিছু করলেই এশিয়া কাপ স্কোয়াডে তারা সুযোগ পেয়ে যাবেন, কিংবা ধরুন তাদের কারো ব্যর্থতাতে এই স্কোয়াডে নেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে, এমন কেউ এশিয়া কাপে সুযোগ পেয়ে যেতে পারেন। তাহলে কোন 10 জনের জায়গা আমি বলছি নিশ্চিত, এবং কোন 5টি স্পট গ্র্যাব করা রয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে, কাদের উপরে ওই চ্যালেঞ্জের জায়গাটা থাকছে, সেটা নিয়ে একটু আলোচনা করছি। আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। দেখুন, প্রথমত ঝটপট আমি 10টি নাম বলে দিই, যেই 10টি নাম এই পাকিস্তানের বিপক্ষে সিরিজে তারা যেরকম পারফর্মই করুক না কেন, আমার ধারণা এশিয়া কাপের স্কোয়াডে তারা থাকবেন। নাম্বার 1 আমাদের ওপেনার তানজিদ হাসান তামিম, তিনি ভালো ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ম্যাচেও 73 রানের একটা ইনিংস রয়েছে, তিনি থাকছেন। নাম্বার 2 পারভেজ হোসেন ইমন, আমাদের আরো একজন ওপেনার। যদিও লাস্ট 2টা ম্যাচে তিনি শূন্য মেরেছেন, কিন্তু যেহেতু টি-20 ফরম্যাটে ইউএর বিপক্ষেই তার একটা সেঞ্চুরি রয়েছে, বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি, প্লাস পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে অ্যাওয়েতে তার একটা 50 রয়েছে। আমার মনে হয় যে তিনি গিয়েও থাকবেন, যদি না মিজারেবলি ফেল করেন পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটাতে, কিন্তু আমি ধরে রাখছি পারভেজ হোসেন ইমনও থাকবেন। নাম্বার 3 লিটন কুমার দাস, মানে আমি ব্যাটিং অর্ডার ধরে বলছি আলোচনার সুবিধার্থে। লিটন দাস তো আমাদের ক্যাপ্টেন, তিনি তো আসলে থাকবেনই, এবং 3 নম্বর পজিশনটাতে আসলে ব্যাটিং অর্ডারেও তিনি ওই জায়গাটা খেলবেন। ফলে তার জায়গা নিয়েও কোনো সংশয় নেই। নাম্বার 4 তাওহিদ হৃদয়, তার পারফরমেন্স, ব্যাটিং, মিডল অর্ডারে স্ট্রাইক রোটেশন, অনসাইডে শুধুমাত্র তার প্রেফারেন্স খেলা, এই সব কিছু মিলে সমালোচনা অনেক জায়গা থাকলেও, তার নিজস্ব ব্যাটিং অনেক সীমাবদ্ধতা থাকলেও, মিডল অর্ডারে বাংলাদেশের এমন একটা ফোকলা দশা যে এইখানে তাওহিদ হৃদয় থাকছেন, এটা নিয়ে কোনো ডাউট আছে বলে আমার কাছে মনে হয় না। নাম্বার 5 শামীম হোসেন পাটোয়ারি, তিনি লাস্ট সিরিজটা তো খুব ভালো পারফর্ম করেছেন, ফলে তার জায়গা নিয়েও কোনো সংশয় নেই। তাকে কোন জায়গাটাতে সেট করা হবে, ব্যাটিং অর্ডারে কি আরেকটু উপরে এনে মিডল অর্ডারে সেট করবেন না, সেটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু স্কোয়াডে জায়গা নিয়ে, এশিয়া কাপের স্কোয়াডে জায়গা নিয়ে আসলে তার কোনো রকম কোনো সংশয় নেই। নাম্বার 6 জাকের আলী অনেক, আমি মনে করি যে তিনিও তার জায়গাটা সিমেন্ট করেছেন এই ফরম্যাটের সঙ্গে, তার ব্যাটিংটা খুবই মানানসই, ফলে আমি মনে করি যে তিনিও এই জায়গাটাতে থাকছেন। নাম্বার 7 শেখ মাহেদী হাসান, শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচ উইনিং যে তার পারফরমেন্স সেই সিরিজ ডিসাইডারে, তাতে করেই সাম্প্রতিক সময় তাকে নিয়ে যে একটুখানি অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল, সেই অনিশ্চয়তার জায়গাটা তিনি পুরোপুরি দূর করে দিয়েছেন। শেখ মাহেদী হাসানও এশিয়া কাপের স্কোয়াডটাতে আসলে থাকছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজটাতে তিনি যেমনই করেন না কেন, কিন্তু তার কাছ থেকে ভালোটাই আসলে এক্সপেক্ট করছে। নাম্বার 8 রিশাদ হোসেন, এই লেগ স্পিনার, সবসময় বোলিং বৈচিত্র্য সবকিছু মিলিয়ে, এবং তিনি যেহেতু এই টি-20 ফরম্যাটে অনেক বেশি কনসিস্টেন্ট পারফর্মারও, আমাদের লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপটাও যদি আপনি মাথায় রাখেন আমাদের, সো এশিয়া কাপের স্কোয়াডটাতে তিনি থাকবেনই। নাম্বার 9 আমি মনে করি যে তাসকিন আহমেদও আমাদের স্কোয়াডটাতে থাকবেন, যদিও তার সাম্প্রতিক ফর্ম যে খুব ভালো, বা ইনজুরির সঙ্গে তার যে লড়াই, সবকিছু মিলিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছে, কিন্তু আমি মনে করছি তাসকিন আসলে থাকবেন। এবং নাম্বার 10 মুস্তাফিজুর রহমান, আমি মনে করি যে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডটাতে থাকবেন। আর মিরপুরে যখন খেলা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজে, এই এক্সপেকটেশনে মনে হয় না কোনো বাড়াবাড়ি রয়েছে যে এখানে খুব ভালো পারফর্ম করে সামান্য যদি অনিশ্চয়তা থেকেও থাকে, সেটা মুস্তাফিজ দূর করে দেবেন। আমি মনে করি তার এক্সপেরিয়েন্স, বড় আসরে খেলা, সবকিছু মিলে, যদিও 11 অনেক সময় তার জায়গাটা এখন নিশ্চিত হয় না, শ্রীলঙ্কাতে আবার তিনি ভালো করেছেন, কিন্তু আমি মনে করি যে মুস্তাফিজ আসলে থাকবেনই। তাহলে এই 10 জনের জায়গা নিশ্চিত, বাকি 5টা জায়গা কিন্তু এখনো খালি রয়েছে। আমাদের 16 সদস্যের স্কোয়াড পাকিস্তানের বিপক্ষে সিরিজে, এশিয়া কাপে আমাদের 15 সদস্যের স্কোয়াডটা হবে। সেই 5টা জায়গাতে আসলে কোন জায়গা খালি রয়েছে, এবং সেইখানটাতে লড়াই আসলে কাদের হবে। ধরেন 11 নম্বর স্পটটার লড়াই হচ্ছে গিয়ে ব্যাকআপ ওপেনারের, এবং এই জায়গাটাতে আমি মনে করি যে নাইম শেখকে লাস্ট সিরিজটাতে দলে রাখা হয়েছে, তার চান্সটাই বেশি, এই সেন্সে বেশি, মানে হচ্ছে কি তিনি যদি সুযোগটা গ্র্যাব করতে পারেন। তাকে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে হুট করে নামিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটাও 4 নম্বরে, ওটা তার প্রতি আসলে ইনজাস্টিস হয়েছে। যদি টিম ম্যানেজমেন্ট এই আমাদের তানজিদ কিংবা ইমন কেউ যদি একজন ফেল করেন, বা ধরেন হচ্ছে গিয়ে
নাইম শেখকে একটু সুযোগ দিতে চান, সেইভাবে যদি তাকে ওপেনিং এ স্লটে সুযোগ দেওয়া হয় এবং সেই সুযোগটা যদি তিনি গ্র্যাব করতে পারেন, একটা ম্যাচেও যদি গ্র্যাব করতে পারেন, তাহলে এশিয়া কাপ স্কোয়াডটাতে তিনি থাকছেন। ইন দ্যাট কেস সৌম্য সরকারের মতো ক্রিকেটারকে আসলে বাদ দিয়ে দিতে হবে। তিনি বা টিম ম্যানেজমেন্ট বা আমাদের সিলেকশন প্যানেল বা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা মিলে যে সৌম্যকে এই গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স এর পক্ষে খেলতে দেওয়ার অনুমতি দিয়েছে, সেইটার একটা খেসারত দিয়ে সৌম্য টি-20 স্কোয়াড থেকে এশিয়া কাপের স্কোয়াড থেকে আসলে বাদ পড়ে যেতে পারেন যদি নাইম শেখ সেই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারেন। আর নাইম শেখ যদি না পারেন, সেই ক্ষেত্রে এই স্কোয়াডে না থাকা সত্ত্বেও সৌম্য সরকার ফিরে আসতে পারবেন। এটা হচ্ছে 11 নম্বর জায়গাটা আমি বলছি। ধরেন নাম্বার 12 যে স্পটটা, সেটা হচ্ছে গিয়ে মিডল অর্ডারের একটা জায়গা কিন্তু বাকি রয়েছে এবং সেই মিডল অর্ডারের এই জায়গাটাতে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ট্রাই করানো হয়েছে। এই সিরিজও যে হবে না ব্যাপারটা সেটা না। লিটনকে আমরা দেখেছি শ্রীলঙ্কায় ওই সিরিজটার পরেও তিনি বলেছিলেন ম্যাচ মানে ওই যে সিরিজ জয়ের পরেও যে ব্যাটিং উইকেট হলে আমরা মিরাজকে খেলাবো, বোলিং উইকেট হলে আমরা শেখ মাহিদিকে খেলাবো। মিরাজের বোলিংটাও রয়েছে এবং তাকে ওই মিডল অর্ডারেই খেলানো হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে মিরাজের এই সুযোগটা রয়েছে এবং যদি পাকিস্তানের পক্ষে সিরিজটাতে তিনি মোরলেস ব্যাটিং এর উপরেই তাকে আসলে জোরটা দিতে হবে, কারণ বোলার হিসেবে শেখ মাহিদি তার চেয়ে গিয়ে টি-20 ফরম্যাটে, ফলে মিডল অর্ডারের ওই সুযোগটা মিরাজের রয়েছে। যদি সেটা হয় তাহলে টিমের ব্যালেন্সটা হওয়ার অনেক ভালো হবে। আর যদি সেখানটাতে মিরাজও ফেল করেন, আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে এই স্কোয়াডের বাইরে থেকেই হয়তো বা এশিয়া কাপের জন্য আমরা কাউকে নিব। সেইটা হতে পারে ধরেন প্লেয়ার্স লাইক মাহিদুল অঙ্কন, হতে পারে আমরা নুরুল হাসান সোহানকেও মিডল অর্ডারের জায়গাতে ট্রাই করবো, হতে পারে এইটা আমাদের এইখান থেকে ধরেন শামীম পাটোয়ারিকে উপরে তুলে সোহানকে হয়তো নিচে নামিয়ে সোহানকে ওই জায়গাটাতে ট্রাই করা হতে পারে। ফলে এই যে নাম্বার 12 মিডল অর্ডার কিংবা ধরেন মিডল লোয়ার অর্ডার দলের অবস্থার উপরে বিবেচনা করে শামীমকে উপরে উঠানো হবে কিনা, সবকিছু মিলে এইখানটাতে আমি মনে করি মিরাজ, মাহিদুল অঙ্কন এবং নুরুল হাসান সোহান তিনজনের একজনের জন্য এই স্পটটা গ্র্যাব করা রয়েছে। নাম্বার 13 যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্যাকআপ স্পিনার, মানে 3 নম্বর স্পিনার বেসিক্যালি শেখ মাহিদি রিশাদের পর। এখন এখানটাতে মেহেদী হাসান মিরাজ আসলে ইকুয়েশনটা একরকম হবে, তখন হয়তো আমরা স্পেশালিস্ট থার্ড স্পিনার দিকে ঝুঁকবো না। কিন্তু মিরাজ যদি অপরচুনিটিটা গ্র্যাব করতে না পারেন, তখন হয়তো বা নাসুম যেমন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাতে দলের সঙ্গে ছিলেন, ম্যাচ খেলার সুযোগ পাননি, কিংবা তার আগের সিরিজে তানভীর খেলেছেন, এদের কাউকে দিয়ে হয়তো বা সেই সুযোগটা তারা পেতে পারেন। কিন্তু মিরাজ যদি তার অপরচুনিটিটা গ্র্যাব করেন, তখন হয়তো বা স্কোয়াডের অন্য একটা জায়গায় আমরা আরেকজন এক্সট্রা প্লেয়ার নেয়ার মতো একটা জায়গাতে তৈরি হবে। কিন্তু অ্যাপারেন্টলি ধরেন এখানে ধরে রাখছি যে থার্ড একটা স্পিনারের জায়গাটা রয়েছে, সেইটা নাসুম এই সিরিজটাতে কতটা গ্র্যাব করতে পারেন সেটাও দেখার বিষয়। কিংবা ধরেন মিরাজ যদি আবার খুব ভালো স্পিন দিয়ে তার মানে এই পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেন, সেক্ষেত্রে তার ওই সম্ভাবনা জায়গাটা তো রয়েছেই। আর 14 এবং 15 এই দুইটা জায়গা হচ্ছে গিয়ে পেস বোলারদের। আমি বলছি যে বাংলাদেশের পেস বোলিং এ কিন্তু তাসকিন এবং মুস্তাফিজের কথা বলছি, এবং এই দুইজন যে খুব রিদমে আছেন, খুব ভালো ফর্মে রয়েছেন তা নয়, কিন্তু আমাদের পেস বোলিং এ কিন্তু ভালো প্রতিদ্বন্দ্বিতার জায়গা রয়েছে। এইখানটাতে 14 এবং 15 এর ওই জায়গাটাতে তানজিম হাসান সাকিব রয়েছেন, যিনি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে নেয়াটা অনেক রকম কি বলে আলোচনা, তর্ক বিতর্কের জন্ম দিয়েছে, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তিনি অ্যামেজিংলি পারফর্ম করেছেন। এইখানটাতে শরীফুল ইসলামের কথা অবশ্যই বলতে হবে, যিনি শ্রীলঙ্কাতে সুযোগ পেয়ে খুব ভালো পারফর্ম করেছেন। নাহিদ রানাও রয়েছেন, যিনি ইনজুরির কারণে হয়তো বা খেলতে পারেননি লাস্ট সিরিজটাতে, সো ওই ইনজুরি ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, কিন্তু তার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। হাসান মাহমুদের কথাটাও আসলে বলতে হবে, যিনি এই স্কোয়াডে নেই, নাহিদ রানাও নেই, তার কথা বলতে হবে। এবং বলতে হবে অবশ্যই মোহাম্মদ সাইফুদ্দিনের কথা, যিনি আসলে শুধুমাত্র ওই পেস বোলিং না, পেস বোলিং অলরাউন্ডারের ওই অভাবটাও তিনি আসলে বাংলাদেশ স্কোয়াডটাতে পূরণ করতে পারেন। শ্রীলঙ্কাতে যে সুযোগ পেয়েছেন সেইখানে তিনি খুব ভালো করেননি, খুব খারাপও করেননি। ফলে পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরে যে সিরিজটা 3 ম্যাচের, সেইখানে যদি খুব ভালো করতে পারেন, তাহলে সাইফুদ্দিনের দিকে ওই স্পটটা যাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু তিনি ব্যাটিংটাও পারেন। তাহলে এই যে 14 এবং 15 এখানটাতে দুইজন পেস বোলারের জন্য আমার কাছে মনে হয় তানজিম সাকিব, শরীফুল, মোহাম্মদ সাইফুদ্দিন, এমনকি স্কোয়াডে থাকা এই তিনজন, এমনকি স্কোয়াডে না থাকা নাহিদ রানা, হাসান মাহমুদেরও সুযোগ আসলে রয়েছে। সো যদি আমরা আর চান্স খুব একটা দেখা যাচ্ছে না যে এশিয়া কাপের আগে আমরা আর কোনো সিরিজ খেলবো, সময়ও আর এরপরে খুব বেশি থাকবে না, হয়তো 1 মাস 10 দিনের মতো বাকি থাকবে। সো এর মধ্যেই এই পাকিস্তানের বিপক্ষে সিরিজে আমার কাছে মনে হয় যে ওই 10 জনের জায়গাটা যাদের কথা আমি বলেছি, সেই তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, শেখ মাহিদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের এই 10 জনের পাকিস্তানের সিরিজ পেরিয়ে এশিয়া কাপের স্কোয়াডে থাকাটাও নিশ্চিত। বাকি 5টা স্পটের জন্য আমার কাছে মনে হয় ওপেনিং এ ব্যাকআপ স্পটের জন্য নাইম শেখ এই সিরিজে থাকা এবং এই সিরিজে না থাকা সৌম্য সরকারের মধ্যে লড়াই
নাম্বার 11। নাম্বার 12 আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারের আরেকটা স্পটের জন্য এই সিরিজে থাকা মিরাজ কিংবা এই সিরিজে না থাকা মাহিদুল অঙ্কন, নুরুল হাসান সোহানদের লড়াই। নাম্বার 13 আমার কাছে মনে হয় ব্যাকআপ স্পিনারে এখানে নাসুম কিংবা তানভীরদের লড়াই। নাম্বার 14 এবং 15 ওই জায়গাটাতে পেস বোলিং এর দুইটা স্লটে তানজিম সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন এই তিনজন থাকা স্কোয়াডে পাকিস্তানের বিপক্ষে এবং না থাকা নাহিদ রানা, হাসান মাহমুদদের লড়াই হবে। ফাইনালি গিয়ে কারা এই সুযোগগুলো নিতে পারবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে এই বাকি 5টা স্পটের জন্য, নাকি তাদের ব্যর্থতায় যারা স্কোয়াডে নেই এমন কেউ আসলে এশিয়া কাপের স্কোয়াডটাতে ঢুকে যাবে বলে মনে হয় আপনার জানাতে পারেন। আপনার কাছে মনে হতে পারে যে হয়তো একটু আর্লি আলোচনা করে ফেলছি, কিন্তু মানে এশিয়া কাপের স্কোয়াড বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে, কিন্তু যেহেতু আমাদের সামনে আর কোনো সিরিজ নেই সেই কারণেই এই আলোচনাটা তো আমার করতেই হলো।